Number 3 and number 4 right side. Follow the lights. এটা গ্যাস্ট্রোপড ফসিল, রাইট? গড, দেখে 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 পাথরটাও প্রচন্ড স্লিপারি এখানে আছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 16 মার্চ। আমাদের এই যে সিরিজ মেঘালয় ট্যুর, সেটা এখনও চলছে। আজকে আমরা শিলং থেকে যাব হচ্ছে চেরাপুঞ্জির দিকে, আর রাস্তায় যে কটা সুন্দর স্পটস পড়বে, সাইট সিইং পড়বে, সেগুলো করতে করতে যাবো, যেমন আরওয়া কেভস, মোসামাই কেভস। আর এখন আমরা আছি হচ্ছে শিলংয়ের ঠিক পুলিশ বাজারে, হোটেল লেডি বার্ডে। আমাদের গাড়ি আসার কথা 8:30টায়। আমরা সকাল সকাল ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিলাম রুমেই, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, কিন্তু ব্রেকফাস্ট এরিয়াতে যেতে গেলে এখন অনেকটা সময় লাগতো। তো আমরা ইডলি আর সাম্বার বলেছি 2 প্লেট, তার সঙ্গে চা কফি খেয়ে রেডি হয়ে সঙ্গে সঙ্গে বেরোতে হবে। আমাদের হাতে আছে 1/2 ঘন্টা। আমাদের ড্রাইভারের সঙ্গে কথা হয়েছিল গতকাল। ড্রাইভার টোটাল 3 দিনের জন্য, মানে এখান থেকে সাইট সিইং করিয়ে চেরাপুঞ্জি নিয়ে যাবে, চেরাপুঞ্জিতে আমাদের একদিন রেখে দেবে, তারপরের দিন চেরাপুঞ্জি থেকে মলিনং নিয়ে যাবে, তারপরের দিন ডাউকি সংক্রেন্টিং হয়ে আবার শিলং হয়ে গৌহাটি দিয়ে আসবে। এই সব কিছুর জন্য 13,000 টাকায় ডিল ফাইনাল হয়েছে। তো ওয়েলবিস এসে গেছে বেশ আরও 1/2 ঘন্টা আগে। আমরা 9টা নাগাদ বেরিয়েছি। এখন আমরা যাব চেরাপুঞ্জির দিকে। রবিবারের শিলং কিন্তু অপেক্ষাকৃত ফাঁকা, আজকে কোনো ট্রাফিক জ্যাম নেই কালকে যেরকম দেখেছিলাম। বলে রাখা ভালো, বেস্ট ওয়ে টু এক্সপ্লোর বাইক ভাড়া করা। মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি, আবার বেরিয়ে পড়ছি। এই জায়গাটা পুরো মেঘ আর রোদের মিশ্রণ। আমরা এসে গেছি লাইটলুম ক্যানিয়নে। 50, ওকে। 50 রুপিসের পার্কিং আছে, ঢোকার সময় দিতে হচ্ছে। খেলিছে পুরো মেঘে ঢাকা জায়গাটা, লাইটলুম ক্যানিয়ন। মেঘ না থাকলে বোধহয় ভালো ভিউ পাওয়া যায়, বাট আই সাপোজ কালকে আমরা যত ভিউ পাওয়ার পেয়ে গেছি, এবার আমরা মেঘটা এনজয় করছি আজকে। একটা মহাবালেশ্বর মনে পড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমাদের ওটাই মনে হচ্ছে। এত মেঘ বোধহয় লোনাভেলা মহাবালেশ্বরের পরে প্রথম দেখলাম। এখানে প্রচুর খাবারের দোকান, ভুট্টা, লেজ, চা সব অ্যাভেলেবেল রয়েছে। যদি সকালে কেউ না ব্রেকফাস্ট করেও বেরোন, এখানে এসে আরামসে খেতে পারেন। আমাদের সত্যিই পেট খুব ভর্তি, নাহলে আমার ইচ্ছে ছিল এখানে একটা ভেজ মোমো মারবো এই ঠান্ডার মধ্যে। শিলংয়ে এত গরম লাগছিল বেরোনোর সময়, এখানে কিন্তু আসার পর মনে হচ্ছে যে না, এই ফুল হাতা জামা দরকার ছিল। এখানে বললে একটা পার্ক আছে, একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু এই মুহূর্তে পুরোটাই মেঘে ঢাকা। তো আমরা একটু ওয়েট করব, মেঘ চলে গেলে যদি বেটার ভিউ পাওয়া যায়। এই দিক দিয়ে আমরা এসছিলাম, এখন ঠিক 3-4 মিটার পর থেকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, এমনই ভিজিবিলিটি। এমন সময় আকাশ দিয়ে বেরোচ্ছে সূর্য। এবার আরাম লাগছে। রোদ এসে গেছে আবার, মেঘের মধ্যেই দাঁড়িয়ে, কিন্তু রোদও এসে গেছে। সত্যি এত সুন্দর ভিউ আমরা কখনো দেখিনি। তুই হাসছিস কেন? আমি তো খুব সিরিয়াসলি বললাম। হ্যাঁ, আমি এনজয় করছি এই ভিউটাকে, এত সুন্দর চারপাশ স্পষ্ট দেখা যাচ্ছে। हॉर्स राइडिंग कितना करके ले रहे हो? 100। कितना टाइम? 1 রাউন্ড। আই গেস অনেকটাই লাক ভালো থাকলে এখানে ভিউ পাবেন, কারণ হয় এখানে মনসুনে আসবেন, না হলে গরমকালে। সো আমরা তো গরমকালেই এসেছি, কিন্তু এখন পুরো মেঘে ঢাকা, অ্যান্ড ইটস এক্সট্রিমলি আনপ্রেডিক্টেবল। কবে কীরকম ওয়েদার থাকবে, হয়তো ঘন্টা 2-এর মধ্যে পুরো মেঘ ক্লিয়ারও হয়ে যেতে পারে। আমরা প্রায় এখানে দাঁড়িয়ে আছি 1/2 ঘন্টা 35 মিনিট মতো হয়ে গেছে, এখনও মেঘ সরার নাম নেই। তো ঠান্ডাও, হাওয়াও প্রচণ্ড। তো আমরা এবার গুটি গুটি পায়ে ফিরবো।
আমরা পার্ক থেকে বেরিয়ে একটু ম্যাগি খেতে বসেছি। দিদি কয়লার আগুনে ম্যাগি বানাচ্ছেন। ঠান্ডা দেখে মল্লিকার মনটা ম্যাগি ম্যাগি করেছে। ভালো ভাল লেগেছে বেশ। এই দিদির দোকান ঠিক পার্কের উল্টো দিকে। ম্যাগিটাতে চা, ধনে পাতাও ম্যাগি। দেওয়া হয়েছে, ভালো লাগছে। ধনে পাতা দিয়ে বানানো, আদার ভেজিটেবলস তো আছেই। যারা এই লাইট লুমটাকে ঘিরে আইটিনারিটা ভাবে, যারা লাইট লুমটা দেখার জন্যই এদিকটায় আসে, তারা স্মিথে থাকে। স্মিথ একটা ভালো জায়গা যেখানে অনেক প্রপার হোমস্টেজ আর হোটেলস অ্যাভেলেবেল। এই রাস্তাটা নিচে পাকদণ্ডি বেয়ে নেমে যাচ্ছে একটা গ্রামে। ওই যে বললাম 100টা মতো বাড়ি এখানে নাকি রয়েছে। আমরা অতটা হয়তো নামবো না, কিন্তু আজকে যদি ওয়েদার ভালো থাকতো তাহলে এখান থেকে সুন্দর একটা ভিউ এক্সপেক্টেড ছিল। আপাতত এটুকুই সেই ভিউয়ের অবশিষ্ট। আলো কমে এসছে, তাই সানগ্লাস চেঞ্জ করতে হলো। আমরা গার্ডেন অফ কেভসে ঢুকে পড়েছি, আর এখানে পার পারসন 120 টাকা করে নিচ্ছে, কারণ গাড়ির জন্য 20 আর 100 টাকা করে পার পারসন এন্ট্রি, আর তার সঙ্গে ক্যামেরার জন্য 100 টাকা আরও। And number 3 and number 4 right side cave. ওকে, You have to go through the cave. দিস ইজ ফর দ্য গো থ্রু কে? No, right side. ও দিস ওয়ান ওকে। খুব ক্ষীণ একটা জলধারা পেছনে, একটা সেকেন্ড ফলস এখানকার, আর থার্ড কেভ। মানে এটা কেভের মতো একদমই দেখতে নয়। আমরা 4th পয়েন্টে যাচ্ছি এবার। বাহ, দারুণ রে কেভটা। এই যে জলগুলো পুরো লিক করে করে কিন্তু এই পাথরের গায়ে এসে পড়ছে। ওরে বাবা, নিচু আছে অনেকটাই, এখানটা বেন্ড করে ঢুকতে হচ্ছে। এই দেখুন এতটা, এইটুকু, এটা এই ঝর্ণার জলগুলো। এই কেভটা দেখার পর ভাল লাগছে। মার্চ এপ্রিলে যদি আপনারা মেঘালয়তে আসেন তাহলে কিন্তু এই কেভ এক্সপিডিশন সব থেকে প্রফিটেবল, কারণ এটা ওয়েদারের উপর ডিপেন্ডেন্ট নয়। এখানে কিন্তু রাস্তা চেনা একটু ডিফিকাল্ট, তাই জন্য ওরা প্রত্যেকটা রাস্তার মোড়ে একজন করে গাইড বসিয়ে দিয়েছে, আর তার সঙ্গে অ্যারো দিয়ে দিয়ে কিন্তু রাস্তাগুলো দেখানো রয়েছে, কোন দিকে নেক্সট পয়েন্ট বা কোন দিকে যেতে হবে। এবং এখানে এই সব কটা পুরোনো গাছের দেখুন শিকড়গুলো নিচ অবধি এক্সটেন্ডেড হয়ে গেছে। শুধু এই একটা গাছ নয়, যে কটা গাছ ওপরে তাদের শিকড়গুলো নেমে এসছে নিচ অবধি। তার মধ্যে এই ঝুড়িটা ভেজা, বা এই ঝুড়িটা দিয়েই জলটা পড়ছে, সেই জন্য এটা হচ্ছে রুট ওয়াটারফল। মানে পুরো জল পড়ছে চারিদিক জুড়ে। বর্ষাকালে এর ধারা আরও অনেক গভীর হবে, অনেকটা জল পড়বে, কিন্তু এই মুহূর্তে শুধু একটা রুট দিয়ে জলটা পড়ছে, দেখতেই পাচ্ছেন। পরিষ্কার টয়লেট রয়েছে এখানে, পাবলিক টয়লেট। 10 টাকা করে নিল। বেশ ভালো লাগলো আমাদের এই স্পটটা, গার্ডেন অফ কেভস। যদি আপনারা এই সময় আসেন, মার্চ বা এপ্রিল,
ইভেন শীতকালেও ডোন্ট মিস দিস। আমরা ভেবেছিলাম শেষ হয়েই এসছে, কিন্তু এখানে স্পট 7 দেখাচ্ছে আবার অ্যারো দিয়ে। 7th পয়েন্টটা কিন্তু অনেকটাই নিচে, এরকম সিঁড়ি বানানো আছে, সিঁড়ি দিয়ে দিয়ে আপনাদের নামতে হবে। এই ফলসটা একদমই সেক্লুডেড, এটা সত্যি দেখার কোনো উপায় নেই কোথাও থেকে। এই হচ্ছে রক বেডটা, আর এই নামছে ঝর্ণা। This is the largest in volume and the most beautiful water in the Garden of Caves. কিন্তু এই ফলসটা খুব ভালো লাগলো, যে লাস্ট ফলসটা, ওটা সত্যি অনেকটা নেমে অনেকটা রাস্তা ওঠানামা করতে হয়, কিন্তু ফলসটা খুবই সুন্দর। পাকা শশা, যেটা বলার এখানে আসা হচ্ছে এটা ব্যাম্বু ব্রিজ। পায়ের নিচে পুরো বাঁশটা মরমর করছে। নিচের বাঁশগুলো কিন্তু ওই লোহার তার দিয়ে বাঁধা, ওপরের গুলো চটের দড়ি। এটা মেডিসিনাল ওয়াটার বলছে, একদম পাহাড়ের গা থেকে বেরিয়ে আসছে, আর এখানকার লোকাল মানুষেরা কিন্তু এই জল খেয়ে থাকে। বাহ, ঠান্ডা একদম ফ্রেশ জল মনে হচ্ছে পুরো। সব থেকে অদ্ভুত হচ্ছে যে এখানে পয়সা অফার করা হয়েছে, মানুষ প্রকৃতিকেও পয়সা দিচ্ছে, এবং কত পয়সা দিয়েছে? 1 টাকা 2 টাকার কয়েন। আমরা লাস্ট স্পটে পৌঁছেছি এবারে। যখন আমরা এন্টার করেছি তখন কিন্তু এখানে বাঁশের এই ব্যাম্বু স্টিক্সগুলো পাওয়া যাচ্ছিল, তো যাদের হাঁটতে বা ওপরে চড়তে, একটা হাইট চড়তে প্রবলেম হয়, তারা কিন্তু এখান থেকে ব্যাম্বু স্টিক্স নিতে পারেন। তো হ্যাঁ, মোটামুটি একটু দাঁড়িয়ে ঘুরতে গেলে 1.5 ঘন্টা আপনার মিনিমাম লাগবেই সবকটা স্পট দেখতে গেলে। খুব এনজয় করলাম গার্ডেন অফ কেভস। এবার আমরা এগোবো আবার পরের গন্তব্যে। গার্ডেন অফ কেভস থেকে চেরাপুঞ্জির দিকে যাওয়ার সময় মাকাবা বলে একটা ওয়াটারফল পড়লো আমাদের বাঁদিকে। আমরা নামিনি সেটা গাড়ি থেকে দেখতে, কারণ আবার একটু ট্রেক করে নিচে গিয়ে দেখতে হবে, আর এই সময় যেটা মনে হচ্ছে ওয়াটারফলের অতটাও পাবো না, জল পাবো না, যেটা অন্যান্য ওয়াটারফলেও পাচ্ছি না। তো আমরা ডিরেক্টলি যাচ্ছি মৌসুমাই কেভ, আর কেভ দেখবো। হচ্ছে আরবা কেভের এন্ট্রান্স। ফ্রি অফ পার্কিং? ওকে, পার্কিং ইজ 40। আমরা পৌঁছে গেছি আরবা কেভসে, এবার এন্ট্রি টিকিট কেটে ভেতরে ঢুকবো। আচ্ছা, এখানে ড্রিঙ্কিং ওয়াটার, পে অ্যান্ড ইউজ টয়লেট দুটোই অ্যাভেলেবেল আছে। 480 মিটার উঠতে হবে। জাস্ট ঢোকার মুখে এন্ট্রি গেটেই একটা এন্ট্রি ফি দিতে হলো, উইচ ইজ 50 রুপিস পার পারসন। আর কিছু না, ক্যামেরার জন্য আলাদা করে কিছু লাগেনি, দ্যাটস ইট। এইটা হচ্ছে রাগেড ট্রেল টু কেভ, ছোট রাস্তা, একটু ওঠানামা আছে, আর দিস ইজ দ্য প্লেজেন্ট ওয়ে টু কেভ, রাইট? এখানে লেখা আছে প্লেজেন্ট ওয়াকটা আই থিঙ্ক আর একটু ফ্ল্যাট হবে, বাট সময়টা বেশি লাগবে। কোন রুটটা নিবি? আমি তো এটা নেবো, তুই কোনটা নিবি রে? আমি আর অন্য রুট নেবার ভরসা আজকাল করি না। মল্লিকা যেই রুট বলে দেবে আমি হয় সেই রুটে যাই, না হলে যাইই না। আপনারা যারা বুঝতে পারছেন না যে এত ডিসকাশনটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এই আই বাটনে আমরা একটা আমাদের আগের সান্দাকফু ট্রেকের ভিডিওটা দিয়ে দেবো, ওইটা গিয়ে দেখবেন যে ইনি কী কাণ্ডটা করেছিলেন অন্য একটা রুট নিয়ে, সেটা দেখলে বুঝতে পারবেন যে এত কথা কেন হচ্ছে। যারা পুরোটা উঠতে পারবে না তারা এখানে বসে রেস্ট নিয়ে ফিরে যাবে। কি সুন্দর রাস্তাটা করা, দেখেছিস? হাঁটার জন্য অত্যন্ত কমফোর্টেবল রাস্তা। এই তো ওই তো ওয়ে টু কেভ লেখা আছে। আচ্ছা, এখানে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে ঠিক কেভের এন্ট্রির বাইরে। আমরা এবার কেভে প্রবেশ করছি। সাবধানে আসিস, খুব খুব স্লিপারি সিঁড়িগুলো, আর সিঁড়িগুলো খুব ছোট, পা রাখার জায়গা নেই বললেই চলে।
উঁচু করে যাচ্ছি কারণ এই জায়গাটা কেভটা খুবই নিচু। এখান দিয়ে জল যাচ্ছে কুলকুল করে। এই জায়গাটা একটুখানি সরু আছে আর কি, বেঁকে ঢুকতে হচ্ছে। বেঁকে ঢুকতে হচ্ছে। চিনে বেরোতে পারবো? ফলো দ্য লাইটস। ভেতরে চলেছি তো চলেছি, জানি না আরো কতটা, কিন্তু ভেতরটা অনেকটা দেখা যাচ্ছে দূর অবধি। এই জায়গাটা পুরো অন্ধকার, ওই নিচটাতে আর ঢুকতে দেবে না। এখানে নো এন্ট্রি বোর্ড লাগানো। এখানে পুরো গায়ে পাথরের গায়ে শ্যাওলা হয়ে আছে, আর এখানে কোনো সিগন্যাল আসছে না। এইগুলো কি ফসিল? শ্যাওলার গায়ে গায়ে কোনটা একবার দেখা? এটা গ্যাস্ট্রোপড ফসিল, রাইট? অ্যাকচুয়ালি এর গায়ে এরকম না ছোটো ছোটো চাকা চাকা এই জায়গাটা একটা হয়ে রয়েছে। আই থিঙ্ক রকের এই জায়গাগুলো অনেকটাই ফসিলে রিচ। আমরা যেটা বুঝলাম, হয় বাইরে থেকে ওদের যে ছবিতে গাইডলাইন্স দেওয়া আছে সেইটা দেখে আসুন, তাহলে বুঝতে সুবিধা হবে, আর না হলে এখান থেকে একটা গাইড নিয়ে নিন। আমরা যেমন অনেকটা খোঁজার পর তারপর এক্স্যাক্ট জায়গাগুলো পেলাম। মল্লিকা খুঁজে বার করলো যে কোথায় ওই ফসিলগুলো রয়েছে আর স্ট্যালাকটাইট রয়েছে। তো এখন বেশ দেখে মজা পাচ্ছি। স্ট্যালাগমাইটস অ্যান্ড স্ট্যালাকটাইটস দুটোই দেখলাম, ফসিলস দেখলাম। এবার আমরা ডে লাইট দেখব। কেমন লাগলো গুড্ডি? খুব ভালো লাগলো। আমি প্রথমবার কেভসের ভেতরে গিয়ে দেখলাম আর কি। এর আগেও যে কেভটাতে গেলাম ওটা তো মানে এতটাও ছিল না ওই কেভটা। এইটাতে যেমন প্রচুর ফসিলস অ্যান্ড স্ট্যালাকমাইটস এগুলো সমস্ত ছিল, তো খুব খুব বেশ রোমাঞ্চকর লাগছিল ব্যাপারটা দেখতে এবং এটা ভাবতে যে কত কত বছর আগে আমরা মানুষেরা এই কেভসের ভিতরেই থাকতাম। আমরা মৌসামাইতে চলে এসেছি। মৌসামাইতে মেলা বসে গেছে, এত লোক আমি একসাথে মেঘালয় আসার পর দেখিনি। আমরা মৌসামাই কেভে ঢুকেছি। কোথায় টিকিট কাউন্টার দেখতে হবে, অনেকটা বড় এই প্রেমাইসেসটা। প্রাণ ভরে সব দেখে সামনেই ঝুলে আছে। কি সুন্দর। বাহ, খুবই ন্যারো রে। আমি ঢুকতে পারবো কিনা জানি না। এটা দে আমাকে। আস্তে। ঢোকার জায়গাটা আমি আটবো না, আমার একটু ক্লস্ট্রোফোবিয়াও আছে, বর্ডার লাইন। মাথাটা না নামিয়ে আই উইল ট্রাই। গড, দেখে 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 পাথরটাও প্রচন্ড স্লিপারি এখানে আছে। ঘোর ক্লস্ট্রোফোবিয়াকে জয় করে এগোচ্ছে। আরো দেখে নামিয়ে আন। ঠিক আছে, পেরিয়ে গেছে।
আচ্ছা যাই হোক, আমি এবার কেভটার আরো ভেতরে ঢুকছি। এখানেও হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। এবার তুই সোজা দাঁড়াতে পারবি। এখানে পাথর আছে কিন্তু। ওকে, আই মিন সাবধানে। কি বাবা, এই পাথরটা দেখ পুরো সাদা, একদম সাদা পুরো। ঢুকে গেছে ভেতরে। তুই তো ঢুকেছি, প্রবলেমটা হ্যাঁ বের। ঠিক আছে, ফাইনালি আলো দেখা গেছে। একদম শেষের দিকে পৌঁছে গেছি, কিন্তু এইরকম সুন্দর একটা পুরো স্কাইলাইট এসে পড়ছে কেভের মাঝখানটা, এরকম ফুটো, সেখান দিয়ে পুরো দিনের আলো। It's a beautiful feeling. খুব সুন্দর একটা ফটো সেশন হলো, ভিডিও সেশন হলো। We are out of that cave. আর এটা সব থেকে সুন্দর এক্সপিরিয়েন্স ছিল এখনো অবধি, আজকে যত জায়গা দেখেছি। আরবার থেকেও মৌসামাইতে আপনি সময় বেশি দিন, এইটাই বলার। পারলে আরও সকালের দিকে আসুন। মল্লিকা, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, বেশ থ্রিলিং ব্যাপার হলো। সরু সরু জায়গা দিয়ে ঢুকে ঢুকে গিয়ে খুব মজা পেয়েছি। আর এটা কিন্তু সত্যি যে যদি হার্টের প্রবলেম বা কিছু শারীরিক সমস্যা থাকে, বা হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম, এই কেভটাতে না আসাই ভালো। নিচু হয়ে বসে বসে আপনাকে ঢুকতে হবে, মানে শরীরটাকেও হেলিয়ে বেঁকিয়ে পায়ের ওপর অনেক জোর পড়বে আর কোমরের ওপরে। বাট হ্যাঁ, বাকিদের জন্য মৌসামাই কেভ ইজ দ্য বেস্ট। ঝরি মিঠে মানতে চাও তোমাকে চাই, ও ঝরি শান্তি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। আমাদের পরবর্তী গন্তব্য নৌকালিকাই ফলস। বাইরে আবার প্রচণ্ড মেঘ করে এসছে, আমাদের মনে হয় না নৌকালিকাইতে কিছু দেখতে পাবো। আমরা আর ওয়েট করলাম না, হয়তো আরও আধ ঘন্টা পরে মেঘ কাটবে, নাও কাটতে পারে, আর আধ ঘন্টা পরে কাটলেও সন্ধে হয়ে যাবে। তো আমরা ব্যাক করছি আবার মেন সিটিতে সোহরা। একজন কাপল বাইক নিয়ে আসছিল, আমরা ভেতর থেকেই আর কি, নৌকালিকাই পয়েন্ট থেকে। আমরা জিজ্ঞেস করলাম কিছু দেখা গেল কি না, ওরা বললো যে কিছুই দেখা যাচ্ছে না, আর মেঘে পুরোটাই ঢেকে গেছে। সেই শুনে আমরা আরোই টিকিট কাটলাম না, আমরা বেরিয়ে এসেছি। এখনও মেঘ কাটেনি, চারিদিক এখনও মেঘে ঢাকা। ও আমরা এখন ফিরে যাচ্ছি। সাতসুক মিউজিয়ামটা আমি শুনেছি মার্চ আর এপ্রিলে হয় মেঘালয়াতে, যখন ফসল পোতার সময় আসে সেই সময়টা এটা অনুষ্ঠিত হয়। আর এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়, আজকে এটা চেরাপুঞ্জিতে হচ্ছে। চলুন দেখি। অসাধারণ একটা অভিজ্ঞতা, মানে এত লোক এখানকার, পুরো শহরের বোধহয় সবাই চলে এসছে এখানে, মাঠ জুড়ে বসে আছে। আর এটা ওদের সোয়িং সিজন যখন শুরু হয় সেইটা উদযাপন করার জন্য একটা সেলিব্রেশন। এখানে সবাই কিন্তু নাচের জামা কাপড় পরে খাসি কস্টিউমসে আছে। আমাদের বুকিং করা ছিল সান নীলা রিসর্ট, ওটা এই রোডের ওপরেই মৌসামাই কেভ যাওয়ার দিকে। তো আমরা এখন সেই দিকে যাচ্ছি।
হোটেলের এন্ট্রান্সটা কিন্তু বেশ ভেতরে, মেন রোডে নয়, তো আমরা হেঁটে যেতে পারবো না কোনোভাবেই। রোডের ওপর কিন্তু প্রচুর হোটেলস আছে যেগুলো মেক মাই ট্রিপে বা বুকিংয়ে দেখাচ্ছে না। এখানে অনেক হোটেলই আমি যা দেখলাম যে কোনো অনলাইনে লিস্টেড নেই। রুম সার্ভিস বলছে চার্জেবল, আর অফকোর্স আমরা ব্রেকফাস্ট বুক করিনি, সো সেটা আলাদা করে চার্জেবল। আমরা ফার্স্ট ফ্লোরের রুমটা নিয়েছিলাম কারণ রুমের ছবিগুলো খুব সুন্দর ছিল, বাট লিফট নেই, সো আমাদের হেঁটেই আসতে হবে বাকি। আচ্ছা, রুমটা একটা বেসিক ভিডিও যাচ্ছি। এখানে সুন্দর ক্যাবিনেট দিয়েছে, টিভি তো আছেই, অ্যাশট্রে রয়েছে, আমার কাজে লাগবে না। আচ্ছা, জল দিয়ে গেছে। আনলাইক অন্যান্য হোটেলগুলোর মতো এরা মিনারেল ওয়াটারের ওই ছোটো ছোটো বোতল দেয়নি, এক জাগ জল দিয়ে গেছে, আবার চাইতে পারি। রেস্টুরেন্ট মেনু, ওয়াটার হিটার, চা, কফি, টিস্যু পেপার, ও একটা কমপ্লিমেন্টারি বিস্কুটও রয়েছে। যাক, আমার খুব খিদেও পেয়েছে আস্তে আস্তে। একটা ওয়ার্ড্রোব আছে, ভুলে যাচ্ছিলাম। একটা ওয়ার্ড্রোব রয়েছে, একটা ফ্যান রয়েছে, এটা আমাদের কোনো কাজের লাগবে না কারণ বেশ ঠান্ডা আছে। চেরাপুঞ্জিতে আজকে বেশ ঠান্ডা, বৃষ্টিও হয়েছে কালকে, তাই ওয়েদারটা খুবই ভালো আছে। ফোন রয়েছে রিসেপশনে কল করার জন্য, আর রুমটা বেশ বড়। এই দিকে জানালাটা খুললে কেমন ভিউ পাই দেখি, কারণ কালকে আমরা সারাদিন এখানেই কাটাবো, অফিস করব এখান থেকে। পুরো খোলা মাঠ, এদিকে পাহাড়, সো বিউটিফুল ভিউ। একটু ইন্টেরিয়ারে হলেও আমার কিন্তু হোটেলটা মানে কোয়ালিটি লাগছে বেশ। রুমগুলো অ্যাটলিস্ট সুন্দর, খাবার দাবার এখনও খাইনি, আর সার্ভিসও এখনও অবধি যা কথা বলেছে আমাদের সঙ্গে যেভাবে ব্যবহার করেছে ভালো লেগেছে। আচ্ছা, গিজার রয়েছে, বড় গিজার রয়েছে, তো গরম জলে স্নান করার দরকার ছিল, সেটা হবে। হ্যান্ড ওয়াশ, কোমোড, টাওয়েল দেয়নি, টাওয়েলটা চাইতে হবে। ও ভুল বললাম, সরি, টাওয়েল দিয়েছে, বেডের ওপর রয়েছে, আমি দেখিনি। তিনটে ইম্পর্ট্যান্ট অবজারভেশন, ওরা ওয়ার্ম টাওয়েল দিয়েছে। প্রথম কথা, ওয়ার্ম টাওয়েল আজকাল খুব কম হোটেলে পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে স্ন্যাক্সের জন্য ওদের শুধুমাত্র চিকেন পাকোড়া, চিকেন চিলি আর ভেজ পাকোড়া, এই দুটো বাদ দিয়ে আর কিছু অ্যাভেলেবেল থাকে না। সো লাঞ্চ যদি অন্য কিছু করতে চান আপনাকে ওই মেন রোডে যেতে হবে, আশেপাশে আর কোনো ইটারই নেই। আর এই দুটোর মধ্যে যদি চুজ করতে পারেন তাহলে অবভিয়াসলি ওদের রান্না খুবই ভালো, টেস্ট নিয়ে কোনো সংশয় নেই। আমি অর্ডার করেছিলাম চিকেন চিলি, দিস ইজ হাউ ইট লুকস, বাট ইটস নট বোনলেস, ইটস উইথ বোন। 7টার মধ্যে ডিনার অর্ডার প্লেস করতে হবে, নাহলে ওরা ডিনার দিতে পারবে না। আর 9টার সময় সার্ভ হবে ডিনার। একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে এখানে কিন্তু পাওয়ার ব্যাকআপ রয়েছে, তবে 2-3টে পয়েন্ট এরকম, মানে গিজার, টিভি এগুলো কিন্তু পাওয়ার ব্যাকআপ নেই। আর যদি কারেন্ট যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো কাজ করবে না, কারণ অবভিয়াসলি পাওয়ার ব্যাকআপ নেই। হোটেলটার বাকি সমস্ত পরিষেবা খুবই ভালো, কিন্তু আমরা চিলি চিকেন নিয়েছিলাম, আপনাদের জানালাম যে বোনলেস পিসেস দেওয়া হয় না এখানে, উইথ বোন দেওয়া হয়। এবং তার সঙ্গে ওই 5-6টা চিকেন পিসের ছাড়া আদার দেন দ্যাট প্রচুর খালি ক্যাপসিকাম আর পেঁয়াজে ভরানো। 380 টাকা দিয়ে 6 পিস চিকেন খাবার কোনো মানে নেই। তো আমরা খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, যাতে কালকে সকালবেলা হতেই আমরা রুট ব্রিজের জন্য ট্রেকটা শুরু করতে পারি। ডাবল ডেকার রুট ব্রিজ আমাদের এই মেঘালয়ার ট্রিপে আসার পেছনে একটা বড় কারণ। আমরা ডিনার চেয়েছিলাম হচ্ছে 8:30টার সময়, এখন বাজে 8:10 দিয়ে চলে গেছে। সো টাইম ফাইম মেনটেন করার বা শোনার কেউ নেই, ওরা যখন রেডি, যখন ওদের দিতে ইচ্ছে করবে তখন দিয়ে যাবে। কালকে আমরা সকালবেলা নাম বলে আমাদের ওইখানে 2 হুইলার্স রেন্ট করে, কালকে সকালবেলা 7টার সময় ওকে আসতে বলেছি। তো নাম এসে ওর স্কুটি দিয়ে যাবে, সেই স্কুটিতে করে আমরা যাব ডাবল ডেকার রুট ব্রিজ এবং আশেপাশের বেশ কয়েকটা ফলস ঘুরে বেড়াবো। কেমন এক্সপিরিয়েন্স হলো, কীরকম খরচ পড়লো, সমস্ত আমরা আপনাদের জানাবো। তবে আজকের এপিসোডটায় আর কিছু দেখানোর নেই, এরপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আপনারা ভালো থাকবেন আর পরের এপিসোডের অপেক্ষায় থাকবেন, আর দেখতে থাকবেন যে বাকি চেরাপুঞ্জি, বাকি সোহরা আমাদের কেমন লাগে।
দেখা হচ্ছে পরের পর্বে। গুড নাইট, বাই।